তোমার টেক কি মানে ওভারঅল? তার প্রথমত সিনেমাটার মিউজিক আমার এক্সেপশনাল লেগেছে। আচ্ছা, চারিদিক দিয়ে নতুন যে টেক্সট গুলো হচ্ছে মিউজিকের উপরে, সুরেন্দ্র সুমজিৎ আমি দেখলাম যে মিউজিকের বেশি বড় দায়িত্বটা ছিলেন। আমার একই সাথে মনে হয়েছে যে মিউজিকটা খুব গেছে সিনেমাটার সাথে। আমার মনে হয় না যে রুক্মিণী মৈত্র খুব ভালো করতে পেরেছেন, চেষ্টা করেছেন কিন্তু খুব ভালো পারেন। তখনকার বিনোদিনী একরকম ছিল, এখনকার বিনোদিনী একরকম, কিন্তু স্পিরিটটা বজায় রেখেছে। হ্যাঁ, তাহলে আমি বলবো সেক্ষেত্রে কিন্তু রুক্মিণী কিছুটা জাস্টিফিকেশন করতে পেরেছে। তো শুরু করা যাক। নমস্কার। নমস্কার। তো তুমি নিশ্চয়ই বিনোদিনী দেখেছো, তুমি বলছিলে তো, মানে এখন তো চলছে, মানে মোটামুটি চলছে শুনলাম, খুব একটা ভালো চলছে না, মানে খুবই একটা অ্যাভারেজ কালেকশন চলছে এবং অ্যাভারেজ টকসও রয়েছে, মানে এমন নয় যে খুব ভালো বলছে লোকে বা খুব খারাপ বলছে। তোমার টেক কি মানে ওভারঅল? তারপরে আমি সব কিছুতে ঢুকবো। তো ওভারঅল তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সৌরিন কেমন লাগলো, হ্যাঁ, তারপরে একটা ডিপার্টমেন্ট ধরে ঢোকা যাবে, তো কেমন লাগলো তোমার? আমি যদি 1, 2, 3, 4 করে বলতে চাই তাহলে আমি জানি না 1 নম্বরটাই অনেকজন হয়তো সহমত হবে না। আমার প্রথমত সিনেমাটার মিউজিক আমার এক্সেপশনাল লেগেছে। আচ্ছা, চারিদিক দিয়ে নতুন যে টেক্সট গুলো হচ্ছে মিউজিকের উপরে, সুরেন্দ্র সুমজিৎ আমি দেখলাম যে মিউজিকের বেশি বড় দায়িত্বটা ছিলেন। তো উনি যেভাবে প্রথম দিকের যে মিউজিক গুলো মানে ঢুকছে 30 মিনিটস ইনটু দ্য ফিল্ম, প্রথম 13 থেকে 20 মিনিটের যে মিউজিকটা, সেটা আমার প্রচন্ড অ্যাপিলিং লেগেছে। এবং আমার খানিকটা মনে হয়েছে যে এটাতে একটা সঞ্জয় লীলা ভানসালির যে বাজিরাও মাস্তানি যারা টাচ ছিল ওটাতে, সেই একই ধরনের একটা টেক যেন এটাতে আছে। মানে যখন আমি এক্সাক্ট জায়গাটাও বলছি, যে যখন বাজিরাও মাস্তানিকে চিঠি লিখছে যে আমি তো যেতে পারছি না, আমার এইদিকে অনেক ব্যস্ততা, দিয়ে একটা ঝড়ের রাতে ওর একটা সার্ভেন্টকে দিয়ে, প্রহরীকে দিয়ে ওই চিঠিটা পাঠিয়ে দিচ্ছে। তো সেই চিঠিটা বোধহয় আলটিমেটলি মাস্তানির কাছে পৌঁছয় না, মোস্ট প্রবাবলি, আমার অনেকদিন আগে যেহেতু। হ্যাঁ, তো খানিকটা সেই সময় যে মিউজিকটা হচ্ছে অনেকটা সেই ধরনের একটা মিউজিক্যাল টাচ কিন্তু প্রথমে সিনেমা, মানে আমি বলছি না দিস ইজ কপিড, মিউজিকটা কিন্তু ব্রোকেন ইন পিসেস, ইন্সপিরেশন নিয়ে ওটাকে হ্যাক নেওয়া হয়। এবং আমার একই সাথে মনে হয়েছে যে মিউজিকটা খুব গেছে সিনেমাটার সাথে, যেহেতু প্রথম থেকে খুব মানে আনন্দের তো মুহূর্তগুলো ছিল না। বিনোদিনী যখন খুলছে তখন ওর ভাইয়ের মৃত্যু দিয়ে আর কি খুলছে, হ্যাঁ, যে একটা বেশ্যার ছেলে, তার মৃত্যু হচ্ছে, তাকে ঘাট দেওয়া হচ্ছে না, যে ঘাটে পোড়ানো হবে। তো সেখানটাই যে মিউজিকটা আনা হচ্ছে, যে বিরোহী সঙ্গীত, সেটা আমার অসাধারণ লেগেছে, মানে জাস্টিফাই করতে পেরেছে আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত আমি বলবো রুক্মিণীর অ্যাক্টিং, অভিনয়, আমি জানি না ম্যাচ করছে কিনা, উনি যাচ্ছেন কিনা একটু হয়তো বেশি গ্ল্যামারাস হয়ে যাচ্ছে, মানে মাচ টু মডার্ন বিনোদিনী ফর সাচ আ গ্র্যান্ড গ্ল্যামারাস, একদম মোর গ্ল্যামারাস। মানে হয় না সেই দিয়া মির্জা যেমন চান্স পাননি অতি সুন্দরী হওয়ার জন্য, ঠিক খানিকটা সেই রকম একটা এটা মনে হতে পারে। কিন্তু আমি বলবো যে সেগুলো কিপিং অ্যাসাইড দ্যাট, ক্যারেক্টারটা কতটা স্যুট করাতে পেরেছে অভিনয় দিয়ে, সেখানটা আমার মনে হয় যে রুক্মিণীকে আমি তো 10-এ 7.5, 8 দেবো যদি দিতে হয়, মানে। এবং আমার মনে হচ্ছে রুক্মিণীর অন্যতম সেরা কাজগুলোর মধ্যে একটি। এবং 3 নম্বর যদি বলি তাহলে হলো যে টলিউডে, বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেকদিন ধরে আমরা কোনো এরকম ফিল্ম দেখিনি যেটা ওম্যান ড্রিভেন। হ্যাঁ, সেটা নিয়ে তো প্রশংসা আলাদাভাবে করতেই হয়, যে যেভাবে টেক নিয়েছেন, দেব নিয়েছেন। ঠিক দেব এই যে দুটো, মানে ওনার যে দুটো উনি পদক্ষেপ নিলেন, একটা রিসেন্টলি খাদান এবং তারপরেই হচ্ছে বিনোদিনী, এবং আমি দেখলাম যে 2.5 CR বোধহয় বাজেট, ঠিক একটা মহিলা সেন্ট্রিক সিনেমা, কে দেবে, কে ইনভেস্ট করবে। এবং যদি আমার যেটা আরেকটা আমি আলোচনা করছিলাম বিভিন্ন জনের সাথে, সেখানটা আমার আরেকটা মনে হওয়া, এটা ফ্র্যাঙ্কলি বলা, যে লোকে না কাজ না দেখে যখন বলে সবচেয়ে বিরক্তিকর তখন লাগে। একদম, রাজ চক্রবর্তী বলেছিলেন তো, যে যারা সিনেমা বোঝে সেটা নিয়ে ক্রিটিসাইজ করছে, আমার কোনো তাদের সমস্যা নেই, তারা বোঝে যে ক্যামেরা কি, অ্যাঙ্গেল কি, সিন কিভাবে শুরু হচ্ছে। কিন্তু যারা কিছুই জানে না এবং সিনেমা দেখে না, তারা বলছে রাজ চক্রবর্তী সিনেমা বানাতে জানে না বা ভুল বানাচ্ছে, বা আমি না হোয়াট এভার কোনো ফিল্ম মেকার বা অ্যাক্টর, এটা কোনোদিনও জাস্টিফিকেশন হতে পারে না যে আমি অডিয়েন্স বলে, আমার ফ্রিডম অফ স্পিচ আছে বলে আমি যা তাই বলবো, না, কখনোই না।
একদম। এবং মানে ওইটাই বলছি যে ভাই রুক্মিণীকে না বেশি মডার্ন লাগছে, তুই শুধু মডার্নটাই দেখলি আর টোটাল মানে ফিল্মটাকে ইন টোটালিটিতে তো বিচার করলি না। শুধু রুক্মিণী তো বিনোদিনীতে নাই, বাচ্চা মেয়েটিও তো বিনোদিনীতে আছে, সে কতটা ভালো মানে ক্যারেক্টারটা করলো, সে কতটা ভালো প্লে করলো, প্রথমেও আছে শেষেও আছে, একটা শেষে ডাবল রোলের মতো একটা কাজ করছে। তো আমার মনে হয়েছে অভিনয়ের দিক দিয়ে এটা খুব ভালো এবং এটাই আর কি। এবং 3 নম্বর হলো যে রুক্মিণী মহিলা কেন্দ্রিক মানে চরিত্রে, এবং এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে তো এই ধরনের ছবি অনেক দিন হয়নি। হ্যাঁ, মানে লাস্ট কবে হয়েছে আমরা হয়তো মনেও করতে পারবো না। হ্যাঁ, মানে এখানে এই 10 বছরে বোধহয় হয়নি বলতে গেলে। সেখানে এই বাজেট, সেখানে এই এবং এই রকম একটা মহিলাকে দিয়ে করা, হ্যাঁ, যে সত্যি বাংলা থিয়েটারের একটা মানে নক্ষত্র, স্টারকে তুলে ধরছে একদম। তো আমি বলবো যে এটা খুব মানে খুবই সুন্দর প্রয়াস, এবং একই সাথে হচ্ছে একটা দার্শনিক প্রয়াসও আমি বলবো। এটা একই সাথে মানে হয় না যে আমরা একটা বাজে কোনো সাবজেক্ট বাজে চুজ করলাম, চুজ করলাম, সিনেমাটা খুব অসাধারণ হলো, হতেই পারে। আমি সেটাকে বলছি না যে এটা কিন্তু কৃতিত্ব যে সিনেমা যেভাবে সাবজেক্টটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হয়েছে। মানে সিনেমাটোগ্রাফার, ডাইরেক্টর মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কথাই যদি বলি, উনি হয়তো একটা বাজে মানে কনটেক্সট চুজ করেছেন, হ্যাঁ, বা একটা সাবজেক্ট চুজ করেছেন, কিন্তু তার মানে কাজটা খুব সুন্দর। তো এটা হতেই পারে, হ্যাঁ, এবং এটা ডিপেন্ড করে কার কাছে কোনটা বাজে, সাবজেক্টিভ, সিনেমাটাই সাবজেক্ট। কিন্তু হ্যাঁ, এখানটায় কিন্তু কেউ বলতে পারবে না যে সাবজেক্টটা বাজে এবং একই সাথে সিনেমাটোগ্রাফি বা ডাইরেক্টরশিপ মানে টোটালটা বাজে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। বলবে যে ইটস এ ফেয়ার অ্যামাউন্ট অফ মানে ওয়ার্ক দ্যাট হ্যাড লেড টু দিস ফিল্ম। এটা সত্যি করে আমি বলছি যে এখানটায় কিন্তু সিনেমাটা সাবজেক্ট তো বিনোদিনী, কেউ এটা নিয়ে প্রশ্ন করবে না, এবং দ্বিতীয়ত সিনেমার মেকিংটা কিন্তু যথেষ্ট ভালো। এটা তো বেশিরভাগ জনই বলেছে, বেশিরভাগ জন নেগেটিভ রিভিউ দিয়েছে ঠিকই, কিন্তু এটা বলেছে যে মেকিং এবং যে লুক অ্যান্ড ফিলটা তারা দেওয়ার চেষ্টা করেছে সেটা খুবই ভালো। তো আচ্ছা, এখান থেকে আমি বলবো যে তুমি যেমন বললে যে পারফরমেন্স, এখানে মানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন। তো প্রোনাউন্সিয়েশনটা কেমন লাগলো মানে অ্যাজ এ মানে যদি মানে তুমি কিভাবে দেখেছো প্রোনাউন্সিয়েশনটাকে? মানে বিনোদিনী তো ধরো 130 প্লাস বা 100 ইয়ার পেছনে এই লেগেসিটা, তো তখনকার যে সময় সাপেক্ষে যে কথা বলার ধরন, সেই সাপেক্ষে মানে রুক্মিণী মৈত্র কতটা জাস্টিফাই করতে পেরেছে, এবং এমনি যদি মডার্ন অ্যাপ্রোচই নিয়ে থাকে সেটাও কতটা মানে জাস্টিফাই করতে পেরেছে, মানে অ্যাজ এ মানে কথা বলার ধরন সবকিছু মিলিয়ে। তুমি যেটা বললে যে তখনকার ধরনের সাথে এখনকার যে মিলিত করে বলতে পারার প্রয়াস, এটা আমার মনে হয় না যে রুক্মিণী মৈত্র খুব ভালো করতে পেরেছে। চেষ্টা করেছেন কিন্তু খুব ভালো পারেন। একই সাথে আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় কৌশিক গাঙ্গুলি তো অনেক পুরাতন অ্যাক্টর, ওনারও প্রো অ্যাক্টর, খুব একদম মানে উনি খুব সাবলীল, এখন তো আরো সাবলীল। আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় কৌশিক গাঙ্গুলিও খুব ভালো অ্যাক্টিং করেননি, কিছু কিছু জায়গায় ফসকেছেন আমার মনে হয়েছে। কিন্তু আমি বলছি যে এটা দেখে তো অডিয়েন্স কানেক্ট করতে পারবে, সেটা আমি ওই জায়গাটায় পারিনি। মানে ওইখানটা আমার মনে হচ্ছে ওভারটলি আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে রুক্মিণী এবং কৌশিক দুজনে। তো এই জায়গাগুলো কিছুটা আছে। এবং ও যেটা বললো যে পুরাতন দিনের ওই সময়ের সাথে এখনকার এটা মেলাতে পারেন, কিন্তু আমি বলবো যে মডার্নাইজেশনের সাথে যদি বলে যে তখনকার বিনোদিনী একরকম ছিল, এখনকার বিনোদিনী একরকম, কিন্তু স্পিরিটটা বজায় রেখেছে, হ্যাঁ, তাহলে আমি বলবো সেক্ষেত্রে কিন্তু রুক্মিণীর কিছুটা জাস্টিফিকেশন করতে পেরেছে। হ্যাঁ, মানে ওনার অভিনয় দিয়ে, যেহেতু আমি বললাম যে রুক্মিণীর অন্যতম একটা ভালো কাজের মধ্যে একটি, সেই জন্য মানে অন্যতম বলা যেতেই পারে যে যথেষ্ট ভালো চেষ্টা করেছেন এবং খুব ভালো প্যান আউটও করেছেন। না, তুমি তো বললে যে মিউজিক, আমি এটা শুনলাম লোকের কাছ থেকে, মিউজিকটা অত্যন্ত ভালো হয়েছে এবং জাস্টিফাই করতে পেরেছে। তো তার জন্যই মানে প্রথম কোশ্চেনটা তোমাকে এটা করা, এবং যেটা আরেকটা যে লুক এন্ড ফিল, ওটাতে কোনো মানে কার্পণ্য করা হয়নি, মানে যতটা দরকার হয়েছে ততটাই, মানে অ্যাজ এ মেল লিড যতটা একজন মেল লিড পাই, যে গ্র্যান্ডার পাই, একটা ফিমেল লিড হয়ে তিনি সেটা পেয়েছেন। সো এটা তো অবশ্যই। এবং আমি শুনলাম যে খুব মানে যে সাপোর্টিং কাস্ট তাদের খুব বাহবা হচ্ছে, মীর বলো বা কৌশিক গাঙ্গুলি বলো বা যারাই রয়েছে না, এক্স্যাক্টলি, হ্যাঁ, তো খুবই ইয়ে রয়েছে। তোমারও কি একই মতামত? হ্যাঁ, সাপোর্টিং কাস্ট খুব ভালো, খুব স্ট্রং, প্রচন্ড স্ট্রং।
মানে গিরিশ ঘোষের অভিনয়, কৌশিক গাঙ্গুলির মতো একটা জায়েন্ট এখনকার বাংলা ইন্ডাস্ট্রি, উনি খুব ভালো অভিনয় করেছেন। আমি ওই যে বললাম, ধরে বলে দিলাম যে এই একটা জায়গায় আমার একটু মনে হয়েছে দুজনের ক্ষেত্রে, কিন্তু বাকিগুলো আমার কিন্তু ওভারঅল থ্রু আউট দ্য ফিল্ম আমার মনে হচ্ছে খুব ভালো। আচ্ছা, তারপরে মীর আছেন, মীরও নামটা ভুলে গেলাম কি, বাবু যাই হোক, বিজনেসম্যান একজন। সেখানে মীরও খুব ভালো আমি বলবো, এবং মানে মীরেরও অন্যতম, মানে 1 থেকে 10-এর মধ্যে যদি কিছু বলি তাহলে মীর কিছু না হলেও 6-7 পাবেন। হ্যাঁ, মীর খুব ভালো, যেটুকু স্ক্রিন টাইম পেয়েছেন খুব ভালো কাজ করেছেন। ওনার যে প্রথম দিকে একটা মানে ইভিল অ্যাপ্রোচ, বাজে অ্যাপ্রোচ বিনোদিনীর দিকে, সেটা যে কন্ট্রাস্টে চেঞ্জ হচ্ছে শেষের দিকের অ্যাপ্রোচে, এবং ওনার একটা বিরক্তি আসছে যে থিয়েটারের বিনোদিনীর সাথে যারা যুক্ত আর কি, যেসব লোকজনগুলো, তাদের যে এফার্টের বা বিনোদিনীকে মানে রেকগনিশনটা দিতে যে একটা মহিলা, হ্যাঁ, তো ওই পল্লী থেকে আসা মহিলা বলে এই যে একটা অসুবিধে হচ্ছে বা তারা দিতে নারাজ, এই জায়গাটার জন্য যে মীর নিজে বিরক্ত, এই যে মানে ভাবটা কন্ট্রাস্ট করেছেন উনি প্রথম থেকে শেষের যে দুটো আলাদা আলাদা মানে সময়ের মধ্যে ফিল্মে, সেটা কিন্তু খুব ভালো করতে পেরেছে। আমি এটা বলবো। এবং একই সাথে হচ্ছে আরেকজন যে নন বেঙ্গলি অ্যাক্টর আছেন, আমি ভুলে গেছি নামটা, সরি, কি বাবু, যার সাথে বিনোদিনীর লাস্টে বিয়ে হবে, রাহুল বোস আছে। হ্যাঁ, রাহুল বোসের কথা বলছি। রাহুল বোসও কিন্তু, রাহুল বোস তো একজন ভালো মানে খুব ভালো, মোটামুটি খুব ভালো একজন অ্যাক্টর, তো উনিও আমার মনে হচ্ছে যে খুব ভালো কাজ করেছে। এবং হ্যাঁ, তোমার এই লাস্ট একটা কোশ্চেন আছে আমার, মানে এই বিষয়টা নিয়ে যে স্ক্রিন প্লে লেভেলে আমি শুনলাম যে খুব বড় একটা টাইম স্প্যানকে ধরার চেষ্টা করা হয়েছে, মানে ছোট থেকে একদম লাস্ট পর্যন্ত। হ্যাঁ, তো এটা খুব হেক্টিক একটা ব্যাপার, মানে স্ক্রিন প্লে লেভেলে সবকিছুকে একসাথে ব্লেন্ড করে মানে খুব ড্রামাটিক লেভেলেও খুব এক্সেল করে একটা প্রেজেন্ট করা। তোমার কি মনে হয় যে এখানে সেটা করতে পেরেছে কতটা? আমি যদি এক কথায় বলতে হয় তাহলে করতে পারিনি, পুরোটা করতে পারিনি। তার কারণ হলো শুরুটা খুব ভালো করেছে। শুরুটা যেভাবে বিনোদিনী শুরু হলো, গোলাপ ফুলের সাথে ইন্ট্রোডিউস, মানে বিনোদিনীর যে মায়ের মতো একটা কানেকশন, হ্যাঁ, সেটার সাথে তার ভাইয়ের মারা যাওয়া এবং সে তার বড় হয়ে যাওয়া, থিয়েটারে প্রবেশ করা, এটা খুব সুন্দরভাবে সুইচ করছে, আমরা বুঝতেই পারছি না যেন চলে এলো। ঠিক আছে, মানে ঠিক আমরা ওই যে বললাম যে 13 মিনিটের ওই সময়টা থেকে ওই মিউজিকটা শুরু হচ্ছে, হ্যাঁ, এবং আমরা দেখছি কিন্তু ফুল ফ্লেজেড বিনোদিনী একদম 20 থেকে 25 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছে ফিল্মে। ঠিক আছে, মানে বড় বিনোদিনী, অ্যাডাল্ট বিনোদিনী, উনি কাজ করছেন একদম ফ্লুয়েন্টলি থিয়েটারে। কিন্তু সমস্যাটা হচ্ছে শেষের দিকে গিয়ে যখন বিনোদিনী ছাড়ছেন থিয়েটারটা, সাংসারিক জীবনে প্রবেশ করলেন, এবং সাংসারিক জীবনে প্রবেশ করবার পরে যখন তার যে মানে স্বামী, হাজব্যান্ড যিনি মারা গেলেন, রাহুল বোস, এবং একই সাথে হচ্ছে তার আরো আশেপাশের লোকজন, তার মেয়ে মারা গেল, শকুন্তলা মারা গেল, সেইগুলো যে দেখানোটা, সেই ওখানটায় মনে হচ্ছে যে এটা জোর করে ভরে দেওয়া হলো, জোর করে মানে স্ক্রিন প্লেতে দেখাতে হবে তাই। আমার মনে হয়েছে যে ওইগুলো প্রয়োজন নাই, এবং আমার মনে হয় যে ওই পার্টিকুলার জায়গাটার জন্য সিনেমাটা মার খেয়েছে। আচ্ছা, এই মানে এটা অন্যতম একটা জায়গা যেটার জন্য সিনেমাটা মার খেয়েছে। শেষটা অতিরিক্ত ড্র্যাগ করা প্রয়োজনই ছিল না, এবং তার জন্যই বলতে চাইছো যে লোকের যে মিক্সড রিভিউ, মিক্স না মানে মোটামুটি নেগেটিভই, একদম মানে বেশিরভাগটাই নেগেটিভ, তো তার কারণটা এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর। হ্যাঁ, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। তার কারণ হচ্ছে একটা বাচ্চা থেকে, একদম ছোট থেকে, মানে ক্যারেক্টারটা পুরোপুরি বয়স হয়ে গেল, মাথায় ঘুমটা নিয়ে নিল, মানে আমি বলছি উইডো হয়ে গেল, তার 80 বছর, হয়তো মানে বিনোদিনী ক বছর বেঁচেছেন আমি সরি জানি না সঠিক, তো জাস্ট মৃত্যুর আগে অবধি দেখানো, এটা কিন্তু মারাত্মক কাজ। মানে এটা হয়তো 4 ঘন্টা তো করা যায় না, যদি ওয়েব সিরিজ হতো তাহলে আলাদা কথা ছিল। হ্যাঁ, কিন্তু ওই জন্য আমার মনে হচ্ছে যে ওইভাবে শেষে, যেহেতু ওনার থিয়েটারের কন্ট্রিবিউশনটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 33 কি 35 বছর বয়সের মধ্যে উনি ডান ইন্ডাস্ট্রি উইথ থিয়েটার, তো ওইখানটায় হ্যাঁ উনি হয়তো সাংসারিক জীবনে প্রবেশ করলেন, এতটা দেখানো হলো, এবং তারপরে হয়তো ন্যারেট করে দেওয়া হলো, একটা ওয়ার্ড ভিত্তিতে বলে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো ফিল্মটা। সেটা না করে ওইগুলো অপ্রয়োজনীয় করা হয়েছে, যে শেষে উনি ডেডিকেট করছেন থিয়েটারকে কি করে পরবর্তী সোসাইটির একটা মেয়েকে শেখাচ্ছেন, ওটা দেখানোর কোনো প্রয়োজনীয়তাই নেই আমার মনে হয়েছে আর কি। এইটুকু, আমি এটা জানি না কালেকশন কিরকম হয়েছে। খুবই কালেকশন খারাপ, মানে খারাপ বললে এবার একটা কন্ট্রাস্টিং ব্যাপার আছে, ঠিক আছে, খারাপও বলতে পারবো না,
মানে সত্যি বলে সত্যি কিছু নেই। ধরো যদি এই এক সপ্তাহে কত কামিয়েছে শুনলাম যে 40 লাখ না 42 লাখ, ঠিক আছে, আর ওই বিনোদিনী কামিয়েছে কত 38-39 লাখ। তাহলে ভাবো অত বড় স্টার কাস্টিং, আর এখানে মানে আমি কেন বলছি এটা খারাপ কামিয়েছে, বিকজ অফ দ্য বাজেট। একদম একদম। এবং একই সাথে হলো দেব যেহেতু খাবার হিট দিয়ে এলো, এটা বিকজ অফ দ্য বাজেট, দেবের প্রোডাকশন এই আরেকটা যে দেবের মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অ্যাজ এ প্রোডিউসিং কোম্পানি ফর বিনোদিনী কেমন লাগলো? এখানটা কি না, এখানে একটা ব্যাপার আছে, এটা তোমাকে জিজ্ঞেস করছি, কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, যাই হোক তাও একটু বলবো যে লোকে বলছেন যে বিনোদিনী হিসেবে রুক্মিণী মৈত্র খুব একটা শুট করেন না, ঠিক আছে, কিন্তু বিকজ অফ দেব, হ্যাঁ, যেহেতু মানে হি ইজ আই মিন হার বয়ফ্রেন্ড আর মানে কি বলবো একটা ব্লু লাইটস, যেটা মানে লোকে বেশি বলছে গার্লফ্রেন্ডের থেকে, যে ব্লু লাইটসে আছে, এবং গার্লফ্রেন্ডটা বটেই, হ্যাঁ, মানে সমস্ত ক্যারেক্টার ওকে দিয়ে করাবো এরকম একটা ভাব রয়েছে। তো তার জন্য দেব এত খরচা করেছেন। অন্য কোনো মহিলা অ্যাক্টর হলে দেব হয়তো খরচা করতেন, কারণ খরচা তিনি করেনি, কিন্তু এত করতেন না। হ্যাঁ, এই নিয়ে কিছু বলবা? আমি একটা সত্যি কথা বলছি যে দেখো, বড় কথাটা হলো যে দেব একটা মহিলার হয়ে খরচা করলেন, বি ইট এনিবডি, ওটা ওনার স্ত্রী হতে পারতো, ওটা ওনার গার্লফ্রেন্ড হতে পারে, ওটা ওনার মা হতে পারে, মানে ইফ শি ইজ ইনটু অ্যাক্টিং। হ্যাঁ, কিন্তু বড় কথাটা হলো যে বেঁচে থাকবে কি? যদি কেউ দেখে যে 2000 সিনেমাতে তিনি ইনভেস্ট করেছেন, 2015 থেকে 2025 এর মধ্যে কটা উইমেন সেন্ট্রিক ফিল্ম হয়েছে, একটাই উইমেন, মানে যদি বলতে চাই তাহলে হয়তো মানে একটা উইমেন বিং দি প্রোটাগনিস্ট, হ্যাঁ, একটা ওমান, একটা পার্টিকুলার মহিলা যে গোটা ফিল্মটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বোধহয় এটাই মানে বেনজির, এটা একটা এরকম কিন্তু ধরন মানে পাওয়া যায় না। তো সেইখানে কিন্তু আমরা দেখছি যে হুএভার বি দি মহিলা, সে যেই হোক না কেন, বেঁচে থাকবে কিন্তু এই কথাটা যে এটা একটা হয়েছিল ভাই, দেব একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, ফেল করতে পারে, খাদানও তো বলেছিল ফেল করবে, খাদান ফেল করেনি কমার্শিয়াল রিজনস এর জন্য, হ্যাঁ, খুব ভালো, দেবের যেহেতু নিজের একটা অডিয়েন্স আছে, কিন্তু বিষয়টা হলো যে এটা যদি ফেল করেও, এটা তো আচ্ছা, উনি তো টাকাটা লাগাচ্ছেন, টাকাটা তো দেবেন নিজের, হ্যাঁ, টাকাটা তো রুক্মিণীরও না, টাকাটা তো অন্য কারোরও না, দেব বিং এ প্রোডিউসার, টাকাটা দেবেন নিজের। আচ্ছা, দেব কোথায় লাগবে সেটা তার, কোথায় লাগাবে সেটা তার ব্যাপার, এবং একই সাথে হচ্ছে উনি টাকাটা লাগাচ্ছেন এটা কি জেনে, টাকাটা যখন লাগাবে কেউ, টাকাটা এটা জেনে লাগাবে যে হয়তো ইল্ড করবে, বা যদি ইল্ড নাও করে আমি একটা কিন্তু চেষ্টা করবো, কারণ আমি চেষ্টা থেকে পিছিয়ে যেতে পারি না। উনি যে ফিলোসফিতে চলেন বা এখন চলছেন, বা ওনার মানে এই জন্যই কিন্তু উনি এতটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন এখন। তো সেখানটাই তো আমার মনে হয় যে দেব ইজ ফিলোসফিক্যালি কারেক্ট, এবং মানুষের এগুলো বলার কোনো এই হয় না, মানে জাস্টিফিকেশন। আমি তো একটা কথা বলতে মানে চাই খুব হোল হার্টেডলি, যে রুক্মিণীকে নিয়ে যে নক্কারজনক একটা মানে ধরনের, জানি না আমি কি এটা রাজনীতি বলবো কি বলবো, কিন্তু ফেসবুকিও বাঙালি বা ইনস্টাগ্রামিও বাঙালি, তারা চালিয়ে যাচ্ছেন কি এগুলো, শুভশ্রীকে নিয়ে হঠাৎ করে রুক্মিণী বা হ্যান ত্যান, মানে এগুলো কি বাংলাতেই হয়? মানে একটা ফিল্ম বেরিয়েছে ভাই, তাকে আলাদা করে দেখো না, অমুক কবে বেড়াবে কি সেটা নিয়ে একজন অভিনেত্রী করবেন, সেটা কেমন করবেন সেটা পরের ব্যাপার, কেমন করবেন পরের ব্যাপার। এবং একই সাথে হচ্ছে যে প্রোডিউসার, এবং যে প্রোডিউসার হলে শুধু বলতাম না, এখানে একটা ব্যাপার আছে, সিনেমার সাথে পুরোপুরি রিলেটেড একটা ব্যক্তি, তাকে এরকম করে জিজ্ঞেস করা যে আপনি ওকে বিনোদিনী হিসেবে কেমন করে দেখেন? আরে ভাই, ওনার স্ক্রিন প্লে এলোই না, উনি স্ক্রিনে এলেনই না, হ্যাঁ, ট্রেলার কিছু দেখলেই না, এটা কি শুধুমাত্র পার্সোনাল কিছু ছিল বলেই, হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম, কিছু ছিল বলে পার্সোনাল পেছনে লাগাই হলো কি, হ্যাঁ, মানে যেহেতু একটা পাস্ট রয়েছেন তাদের, মানে রয়েছে তাদের, তার জন্যই ওটা জিজ্ঞেস করা, কিন্তু আর দিস ইজ এখনকার দিনে পিওরলি খোঁচামারা, হ্যাঁ, পিওরলি খোঁচামারা, এখনকার দিনে এটাই হচ্ছে জার্নালিজম। একদম, কার কোন পার্সোনাল লাইফে কি করেছে তাকে এক্স্যাক্টলি মানে তুলে ধরে নিয়ে এসে, জার্নালিজমটা এত বাজে জায়গায় গিয়েছে, তার মানে সব জার্নালিস্টকে ব্লেম করছি না, এটা হতে পারে না। আমি এক্স্যাক্টলি কিছু পার্টিকুলার ইনস্টান্সেস এর কথা বলছি, হ্যাঁ, যে মানে যে জার্নালিস্টরা ডেব্রির তলায় মানুষজন পড়ে আছে, ভেঙে চুরে ভূমিকম্প হয়েছে, মানুষজন রয়েছে, আপনার কেমন লাগছে জিজ্ঞেস করে, তারা অন্তত জার্নালিস্ট না, এটুকু আমি বলছি, এবং খুব সিরিয়াসলি বলছি। হ্যাঁ, এটা হতে পারে না। আজকে এই যে দেবকে প্রশ্নটা, এটা কতটা রেলিভেন্ট, এটা প্রয়োজনীয়তা কি আছে? কিছু নাই।
যে কোশ্চেন গুলো করে যে আপনি কি খান, কি করেন, ভাই সিনেমা নিয়ে কোনো কোশ্চেন নেই যে স্ক্রিন প্লেটা কি রকম হলো। আমাদের নেতারা তো যেমন পলিটিক্যাল নেতারা তো যেমন, সে তো পরের কথা, কিন্তু ওই যে চন্দ্রিল একবার বলেছিল যে কি খাচ্ছেন, টক দই, ছোট ছোট মাছ, এরকম করে আঙুল মানে অ্যারো দিয়ে দেখানো হয় টিভির স্ক্রিনে, এটা তো কোনো প্রয়োজনীয়তা নাই। ছোট মাছ আমরাও খাই, টক দই আমরাও খাই, হ্যাঁ আমাদের হয়তো পয়সা বেশি নাই ময়া মাছ খাওয়া মাসের প্রত্যেক মাছ খাই, হ্যাঁ তার কারণে আমরা তো পয়সা মানি না, যাই হোক হ্যাঁ মানে হাইপার হয়ে গেলাম, অন্যদিকে চলে গেলাম। কিন্তু বিষয়টা হলো যে প্রশ্ন করা হচ্ছে এবং রুক্মিণীকে নিয়ে বা বিনোদিনীকে নিয়ে মানে আমি ক্যারেক্টারকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে ফিল্মটা রিলিজ করার পরে, এটা খুব অনভিপ্রেত এবং এটা খুব দুর্ভাগ্যের এই সমাজের হয়ে। এবং আমি আরেকটা জিনিসও দেখেছি, তুমি যেটা বললে যে উনি ধরো এই 2016-র পর থেকে মডেলিং ছেড়ে এইসব মানে সিনেমা করছেন মানে দেবের সাথে, তারপরে আলাদা আলাদা আবার জনরাতে করেছেন, কিন্তু বাঙালিদের ওই নাক শিক্ষানোর একটা ব্যাপার আছে। কেন কি, কারণ উনি অত্যন্ত একজন গ্ল্যামারাস মহিলা এবং আর 5টা মানে বাঙালি মহিলাদের মতো নয়, একটু মডার্ন কাইন্ড অফ। কারণ এটা আমার সবসময় মনে হয় যে ওনার একটা ব্যাপার মানে বলিউডিশ ব্যাপার আছে ওনার মধ্যে, ঠিক আছে? তো ওটা দেখে কিন্তু বাঙালির মানে বাঙালির যে মানে একটু বলবে যে না আমাদেরও এখানকার নায়িকারা বলিউড টাইপের হতে পারে বা বোম্বের নায়িকার মতো হতে পারে, সেটা না বলে না শাড়ি পরে না কেন, মানে দেখতে কেমন লাগছে, এটা বেসিস অফ মানে ডিবেট হতে পারে না। আর আমি আরেকটা কথা বলতে চাই যে বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী যদি কোনো কথা বলে থাকেন, তাদের কথার মধ্যে কিন্তু যুক্তি আছে। হ্যাঁ, রুক্মিণী মৈত্রকে কেন শুট করছে না বা কেন করছে বা কি বিনোদিনী চেয়েছিলেন বা কি বিনোদিনী চাননি, ওনারা আমাদের থেকে অনেক বেশি জানেন। এবং সেটা তো সিনেমা নেই, আমি তো একদম ঠিক বলেছো তুমি যে আমি সিনেমাটা আজকে রিলিজ হলো, আমার ভালো লাগলো না, তোমার ভালো লেগেছে, আমার ভালো লাগলো করে দিলাম, আমি সিনেমাকে ক্রিটিসাইজ হ্যাঁ। কিন্তু এইটা তো হতে পারে না রুক্মিণী মৈত্র হ্যাঁ অত স্টাইলাইশ একজন মডার্ন মহিলা বলে আমি বলবো কেন শাড়ি কেন পরেন না, হ্যাঁ মানে বেঙ্গলিদের যে সো কল ট্রেডস বা আমাদের যে আতলামোয়ার যে জিনিসপত্র যে এই করতে হবে এই করতে হবে, ওই কেন করেন না উনি, কেন ওর মনে হয় না করেন, আপনাদের কি দিয়ে হয়? এবং আমি ওইটাই যেটা বলছিলাম যে তাহলে আলটিমেটলি বেঁচে থাকবে কিন্তু যে দেব রুক্মিণী মৈত্রকে অ্যাজ আ উমান প্রোটাগনিস্ট এবং একটা পুরোপুরি উমান কেন্দ্রিক ফিল্মে একটি উমান প্রোটাগনিস্ট, সে গোটা ফিল্ম জুড়ে আছে, সে গোটা ফিল্মটাকে গাওয়ান করে যাচ্ছে। এটাই 10 বছর ডাউন দ্য লাইন, 20 বছর হ্যাঁ এই শুধু বেঁচে থাকবে কিন্তু এই কথাটা। হ্যাঁ, কত কালেকশন করলো কত কি না হলো, তাহলে শশাঙ্ক রিডেম্পশনের এই মানে বেস্ট ফিল্ম হতো না। তা আমি যদি নাও মানি যে ওটা বেস্ট ফিল্ম, ওর থেকে অনেক ভালো ফিল্ম আছে, আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ওটা তো বক্স অফিস ফ্লপ। কিন্তু যাই হোক ওটা একটা ভালো কাজ, তো আমি বলতে পারি না যে হয়তো বললাম না যে ওটা গ্রেট কাজ, তাহলে তো বলতে পারি যে মোটামুটি ভালো কাজ বা যথেষ্ট ভালো কাজ, তাই তো? তো তাহলে সেগুলোর তো কোনো মানে থাকতো না। এবং এই কথাটার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, মানে বেসলেস একদম কমপ্লিটলি বেসলেস। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা সামনের দিন আসবো। ও যেমন বললো যে এটা 4th এপিসোড হবে আমাদের, তো সেরকমই হওয়ার আশা রাখছি। আমি ভুল বলেছি, 5th এপিসোড হবে। তাহলে কারণ একটা দ্য মটো অফ আওয়ার চ্যানেল বলে প্রথম এপিসোড করা হয়েছে, সেটাকে আমি সিনেমা হিসেবে ধরি না, কিন্তু ওটা একটা চ্যানেলটা কি মানে কি আনবে, হ্যাঁ ভুলভাল জিনিস আনবে না একটা কোনো কিছু, সেটা তো আমাকে বলতে হতো, ঠিক আমি সেটার উপরে। যাই হোক, সিনেমা হিসেবে এটা 4 নম্বর এবং টোটাল পোস্ট হিসেবে আমাদের হচ্ছে 5th, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আমরা সামনের দিন আসবো। সত্যি বলে সত্যি কিছু নেইও হতে পারে, মার্কও হতে পারে, আমরা জানি না, আমরা আসবো, কিন্তু একটা ইন্টারেস্টিং লোকেশনে শুট হবে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, নমস্কার।